বৈরী আবহাওয়ায় কক্সবাজারের কুতুবদিয়ায় ট্রলার ডুবি ৫ জেলের মরদেহ উদ্ধার, বেঁচে ফিরলেন ৭ জন। অনেক মানুষ কষ্টে, আমাদের জীবন এখন বন্যার বাঁধে ডুবে গেছে, ঘর বাড়ি সব। বানের পানি কমলেও চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ত্রাণের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের মানুষ, রাজধানীর সড়কে আজও বৃষ্টির ভোগান্তি। জলাবদ্ধতা নিরসনে খাল খনন পরিচ্ছন্নতায় জোর প্রধানমন্ত্রীর, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগানোর আহ্বান। অনেক গাছ লাগাতে হবে। ২০ কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। আওয়ামী লীগ আমলের অব্যবস্থাপনায় নাগরিক ভোগান্তি, দাবি রিজভির। আত্মসমর্পণ করলে কারাগারই হবে শেখ হাসিনার ঠিকানা, বললেন প্রতিমন্ত্রী। আর্থিক খাতে সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, দাবি অর্থমন্ত্রীর। সারা দেশে মডেল মসজিদে দুর্নীতির তদন্ত হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামে দিনে দুপুরে ইন্টারনেট প্রতিষ্ঠানে অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা, চাঁদা না পেয়ে কর্মীদের মারধর, মাঠে নেমেছে পুলিশ। বিশ্বকাপে কাল স্পেন ফ্রান্স শেয়ানে শেয়ানে লড়াই, জমাট রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ দুই দলেরই। লিওনেল মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। আপনাদেরকে শিরোনামের একদম শুরুতেই বলেছিলাম যে বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবে ৫ জেলের মৃত্যু হয়েছে। সেখান থেকে অবশ্য জীবিত উদ্ধার করা হয়েছে ৭ জনকে। পুলিশ জানিয়েছে রোববার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ার নুরুল আফসারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় ৭ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আমরা কক্সবাজারে যাচ্ছি সরাসরি। আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব এই ঘটনার বিস্তারিত জানাবেন। মুহিব, আসলে খুবই খারাপ একটি খবর। এমনিতেই ওই অঞ্চলের মানুষ বন্যার পানিতে ডুবে আছে, তারপরেও এই যে ৫ জনের মরদেহ উদ্ধার, ৫টি পরিবারের এই যে হতাশার কথা, ঘটনা আসলে আরো কিভাবে ঘটলো বিস্তারিত একটু বলবেন। মনির, আসলে মূলত ট্রলারটি সাগরে যায় গতকাল রাতেই। আর ট্রলারটি সাগরে যাবার পরে রাতভর কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং বৈরী আবহাওয়ার কারণে ঝড়ো বৃষ্টির কবলে পড়ে যায় তারা। ভোর রাত পর্যন্ত সাগরের সঙ্গে আসলে লড়াই করে ট্রলারটি। প্রত্যক্ষদর্শী যারা জীবিত অবস্থায় ফিরে এসছে জেলেরা, তাদের ভাষ্যমতে আমরা যেই তথ্য পেয়েছি সেখানে বৈরী আবহাওয়ার কবলে পড়ার পরই আসলে ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিনের যে কক্ষটি ছিল সেখানে আসলে পানি ঢুকে পড়ে। পানি ঢুকে পড়ার পরেই আসলে অনেকেই ইঞ্জিন রুমে আটকা পড়েন এবং যারা উপরে ছিলেন ট্রলারটির তারা বাইরের থেকেই আসলে সাগরে ঝাঁপ দিয়ে দেয়। তারাই মূলত ৭ জন নিখোঁজ ছিল। ট্রলারটি আসলে বিকেল ৪টা নাগাদ, আজকে বিকেল ৪টা নাগাদ কুতুবদিয়ার যারা অন্যান্য জেলেরা রয়েছেন তারা শনাক্ত করতে পারে কুতুবদিয়া চ্যানেল থেকে ১৮ মাইল এলাকায়। সেখানে গিয়ে তারা আসলে ট্রলারটিকে উদ্ধারের চেষ্টা করে এবং পর্যায়ক্রমে তারা দেখতে পায় সেখানে ৫ জন জেলের পরে ধারাবাহিকভাবে ১ জন করে ২ জন করে তারা হচ্ছে ৫ জনের মরদেহ তারা আসলে উদ্ধার করতে সক্ষম হয় এবং যারা নিখোঁজ ছিল ৭ জন তাদেরকে বড়গুপ ইউনিয়ন এবং অন্যান্য এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কুতুবদিয়া থানার ওসি তদন্ত ফারুক আহমেদ আমাকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন। এবং ৫ জন যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ ইতিমধ্যে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়ে কুতুবদিয়ার যে বড়গুপ ইউনিয়নের আমজাখালী ঘাট সেখানে আনা হয়েছে। সেখানে আসলে এক ধরনের শোকের মাধ্যম চলছে। মনির, আপনি জানেন যে কক্সবাজার জেলায় আবহাওয়া জড়িত বা বৈরী আবহাওয়ার কারণে টানা বর্ষণে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে যোগ হলো এই ৫ জন, অর্থাৎ এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হলো। আসলে ফারুক আহমেদ জানিয়েছেন যে অন্যান্য যারা মুমূর্ষু অবস্থায় উদ্ধার হয়েছে তাদেরকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে আমাকে তিনি নিশ্চিত করেছেন। মনির, এই ছিল আমার কাছে কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনার সর্বশেষ। আসলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা ছাড়া তো এখন কিছু করার নেই। অনেক ধন্যবাদ আপনাকে। মুহিবুল্লাহ মুহিব কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের। টাই এলো
ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি, বেরিয়ে আসছে এবার সেখানকার ক্ষয়ক্ষতি। তবে এখনও অনেক এলাকা প্লাবিত রয়েছে। বৃহত্তর চট্টগ্রামে বন্যায় এখন পর্যন্ত 51 জন মারা গেছে বলে জানিয়েছে প্রশাসন। দোহাজারীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চিত্র। জমে আছে কোমর সমান পানি, ব্যাহত হচ্ছে যান চলাচল। বিমানবন্দরে এসেছিলাম একটা বাইকে বিদেশে পাওয়ার জন্য। এখন আমরা 2-1 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এখানে পানি অনেক হয়েছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যেতে পারতেছে না, এখানে দাঁড়ায় থাকছি। অনেক মানুষ কষ্টে, আমাদের জীবন এখন বন্যার বাঁধে ডুবে গেছে ঘর বাড়ি সব। সাতকানিয়া, বাঁশখালী সহ চট্টগ্রামের 6 উপজেলায় বন্যার উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে পানি। তবে এখনও পানিবন্দী অনেক এলাকার মানুষ। ত্রাণ বিতরণে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব। যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের নিম্নাঞ্চল থেকেও নামছে পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী 1,500-এর বেশি মানুষ। প্রশাসনের হিসেবে ক্ষতিগ্রস্ত জেলার অন্তত 5 লাখ মানুষ। ঘরবাড়ি মানে প্রায় ভাঙি যার গই ওতে প্রায় মানে আর জিনিসপাতি বেশি হতি একটু কম মিলে না, আবার বাড়ি যার বেশি। বান্দরবানে বিপদ সীমার নিচে নেমেছে সাঙ্গু ও মাতামুহুরীর পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আমাদের ঘরের সম্পূর্ণ মালামাল ভাইসা চলে গেছে, কিছুই বের করতে পারি নাই। এই বন্যায় আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার দোকান আর বাসা বাড়ির মালামাল কিছু নিতে পারি নাই। এখন যা আছে এগুলো নিয়ে দেখি আবার কিছু শুরু করতে পারি কিনা। এদিকে নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত 1 নম্বরে নামিয়ে আনা হয়েছে, আর উঠিয়ে নেওয়া হয়েছে সমুদ্র বন্দর সমূহের সতর্ক সংকেত। সাদাত শাহেদ, স্টার নিউজ। স্মরণকালের বড় বন্যায় ভাসছে বৃহত্তর চট্টগ্রাম। তবে তা দীর্ঘায়িত হওয়ার পেছনে শুধু অতিবৃষ্টি নয়, মানবসৃষ্ট কারণকেও দুষছেন স্থানীয়রা। অভিযোগ পাওয়া গেছে মাছের ঘের, লবণের চাষের সুবিধায় স্লুইস গেট বন্ধ রাখা এবং খালে প্রভাবশালীদের অবৈধ বাধাগ্রস্ত হয়েছে পানির প্রবাহ। দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা। সহকর্মী ইমদাদুল হকের রিপোর্ট। যেদিকে দুচোখ যায় বানের জল, তলিয়ে আছে ঘরবাড়ি, পথঘাট। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকুরিয়া পেকুয়ার বিস্তীর্ণ এলাকার এমন পানিবন্দী অবস্থা গত প্রায় 1 সপ্তাহ ধরে। টানা ভারী বর্ষণকে এবারের বন্যার প্রধান কারণ বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি কমলেও সাগর উপকূলীয় এসব জনপদে দিনের পর দিন পানি আটকে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ হিসেবে সামনে আসছে বন্ধ রাখা স্লুইস গেটগুলো। কিন্তু কেন, কারা বন্ধ রাখছে এসব স্লুইস গেট? মাছের যাদের প্রজেক্ট আছে ওনারা ওই সুইচ গেটটা কি করে বন্ধ করে রাখে, যার কারণে এই এলাকার মানুষ পানিবন্দী। বৃষ্টি হওয়াতে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামতেছে না আমাদের সুইচ গেটগুলোর কারণে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় খালের উপর অবৈধভাবে দেয়া হয়েছে বাঁধ। সে কারণে পানি সরতে না পেরে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা পরিস্থিতি। আমাদের ঘর বাড়ি সব জায়গায় পানি ডুবে গেছে, মানে এতটুকু পর্যন্ত পানি আমাদের চুলাতে পানি ডুবে গেছে, রান্না করতে পারতেছি না। আমাদের এলাকায় কোনো কেউ খোঁজ খবর নেয় না, এবং আমাদের ইউনিয়নের ভিতর যে খাল খননের কথা আজকে 30 বছর ধরে 91-এর আগে পর্যন্ত এখনো কোনো খালের কোনো কাজ করে নাই। ত্রাণের কোনো খবরও পাই না আমরা। খাল নিয়মিত খনন না হওয়াকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণ বলছেন জনপ্রতিনিধিরাও। আমাদের জলপথের হাল দীর্ঘদিন ধরে নাব্যতা হারিয়ে ফেলেছে, ওখান থেকে পানি নিষ্কাশন হতে সময় লাগতেছে। এদিকে সুইচ গেট 3টা অসফল বাঁশখালীতে। আমি আশা করি অর্থ বছরে এগুলো টেন্ডার হতে নিয়ে আসতে পারবো। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে কিছু কিছু জায়গায় স্লুইস গেট খুলে দেওয়া হলেও স্থানীয়দের কেউ কেউ তা আবার বন্ধ করে দেয়। তবে বন্যা পরিস্থিতি সামলাতে স্লুইস গেটগুলো দ্রুত খুলে দেওয়ার কথা বলছে প্রশাসন। আনোয়ারাতে ইউনো গিয়ে নিজে ওয়াটার বোর্ড
দের লোকজনকে নিয়ে গিয়ে খুলে দিয়েছে। বাঁশখালীতে ওয়াটার বোর্ডের লোকজন গতকালকে যতগুলো সম্ভব হয়েছে তারা খুলে দিয়েছে। আমরা তাদেরকে বলেছি যে এই ধরনের স্লুইস গেট দিয়ে পানি না যাওয়ার কারণে যেখানে অপোজিট সাইডে যেখানে পানি বেড়ে যাচ্ছে সেখানে যেন তারা অবশ্যই স্লুইস গেটটি খুলে দেয়। প্রশাসনের হিসাবে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এ পর্যন্ত বন্যায় প্রাণ গেছে অন্তত 50 জনের, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 8.5 লাখেরও বেশি। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের এই যে স্লুইস গেটগুলোর যে কথা বলা হচ্ছে সেগুলো সচল হলে মহানগরীর জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। 21টি স্লুইস গেটের 95% কাজ শেষ হয়েছে। আগামী 1 বছরের মধ্যে বাকি কাজ শেষ করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এই যে সামনে যে আমাদের সিজন শুরু হয়েছে জুলাই টু জুন, সেই সিজনের মধ্য দিয়ে যেগুলো প্রয়োজনীয়তা আছে সেইগুলো আমাদের প্রকল্পের মধ্যে আওতাভুক্ত করবেন এবং ইনশাল্লাহ আমরা সামনে সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে আমরা চট্টগ্রামবাসীকে এমন একটি সিটি কর্পোরেশন আমরা উপহার দিতে চাই, সেটা চট্টগ্রাম মানুষের কাছে ইতিহাস তৈরি হয়ে থাকে। এবার বন্যার কবলে দেশের উত্তর পূর্বাঞ্চল। উজানের ঢলে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 2 দিন ধরে পানির নিচে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকাও। একদিন আগেও যে হোটেল ব্যস্ত ছিল বেচাকেনায়, কয়েক ঘন্টার ব্যবধানে তাতে বানের জলের রাজত্ব। থালাবাটি পরিষ্কার করে অলস সময় পার করছেন দোকানি কর্মচারীরা। আইসা দেখি যে দোকানের মধ্যে পানি উঠতেছে, এইগুলি থামাইতে আটু পানি হয়ে গেছে দোকানের মধ্যে। অতিবৃষ্টি ও উজানের ঢলে হুহু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় এবং কাস্টমস হাউস এলাকায়। অনেকে ধান লাগাবার জন্য জ্বালা রোপণ করছে আর কি, তারপর ওইগুলিও প্রায় নষ্টর পথে। আবার যে বৃষ্টি আকাশে যে পরিস্থিতি, বৃষ্টি বাড়ে তাহলে তো আবার পানি উঠবো। উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর প্রবল পানির চাপে ব্যঙ্গে দ্বিখণ্ডিত হয়ে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। বাড়িঘর পানি আমরা যাতায়াত করতে পারি না, আমরা খুব দুর্গতির মাঝে আছি। সুনামগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত নদ নদী সমূহের তীরবর্তী নিম্নাঞ্চল সমূহে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। মৌলভীবাজারে পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং কুলাউড়া উপজেলার 31টি ইউনিয়ন। এক রাতের পাহাড়ি ঢলে বদলে গেছে হবিগঞ্জের হাজারো মানুষের জীবন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি। বুড়ো বাসুর মানুষ আমরা আত্মস্বজনের বাড়ি গিয়ার হইতে কোনো জানবার আছে চকিরের কমন পানি মাল মাত্রা যা ছিল সম্পূর্ণ মানুষের বাড়িতে নিয়ে রাখছি। ধান পান করছি, অনেক অঝোরধারার বৃষ্টি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আগামী 48 ঘন্টায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। টানা দ্বিতীয় দিনের ভারী বৃষ্টিতে জলজট আর যানজটে নাকাল রাজধানীর মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির চরমে শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। আর এই পরিস্থিতিতে জলাবদ্ধতার পুরনো সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন নগরবাসী। দুদিনের টানা বৃষ্টিতে বন্যার আবহ রাজধানী জুড়ে। ডুবেছে সড়ক, যানবাহনের অভাবে আটকা পড়া মানুষ। সব মিলিয়ে ভারী বৃষ্টিতে বদলে গেছে রাজধানীর চালচিত্র। বৃষ্টি হইলে এই পর্যন্ত পানি হয়ে যায়, প্রায় 8 মান পানি হয়ে যায়। আমাদের খুবই চলতে খুবই কষ্ট হচ্ছে। আসলে ঢাকার অবস্থা তো খুবই করুণ অবস্থা। এটা একটু বৃষ্টি নামলে জলাবদ্ধতা এমন ভাবে করে,
এটা আসলে সিটি কর্পোরেশনে এটা দিকে নজর দেওয়া উচিত। আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা যদি শর্ট প্রকল্প না নিয়ে যদি আপনার এটা লং টাইম যদি প্রকল্প নেয়, তাহলে আমার মনে হয় যে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। এরপরও প্রয়োজনের কাছে হার মানে বৈরী আবহাওয়া, বাধ্য হয়ে সড়কে নেমে ভোগান্তি আর দীর্ঘশ্বাস কর্মজীবী মানুষের। ভাই এখানে বিশাল গর্ত আছে, তারপরে বাচ্চা সহ পড়ে গেছে, অনেকগুলো মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তায় খারাপ, এরকম অনেকগুলো গর্ত হয়েছে। এটা তো অনেক সকাল থেকে আমরা ব্যবসা বাণিজ্য বাদ দিতে এইগুলি করতেছি। ঘোলাটে জলের আচ্ছাদনে খানাখন্দে ভরা সড়ক, ঘটছে বিপত্তি, যার ভুক্তভোগী শিক্ষার্থীরা। কি করবো, আজকে তো হঠাৎ করে আমরা আসার পরে বৃষ্টি নামছে, পরীক্ষা চলতেছে, এর জন্য শিক্ষামন্ত্রীর উচিত এরকম বৈরী আবহাওয়ায় পরীক্ষাগুলো স্থগিত করা। তাছাড়া এভাবে ময়লা পানিতে আসা যাওয়া বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ড্রেনগুলো খোলা থাকে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি যদি একটা বাচ্চা পড়ে যায় তাহলে খুবই খারাপ অবস্থা হবে। এই যে 3টা ঘন্টা তারা ভিজা কাপড় নিয়ে পরীক্ষাটা দিবে, কালকে যে তাদের যে সমস্যাটাগুলো হবে, এটা কি দায়িত্ব নিবে, গভর্নমেন্টে নিবে? রবিবারের ভারী বর্ষণের পরও পুরোপুরি নামেনি জমে থাকা পানি, ডুবে যাওয়া মূল সড়ক দিয়েই চলতে হচ্ছে পথচারীদের। প্রকৃতির এই বৃষ্টি হয়তো স্বস্তি এনে দিয়েছে তীব্র তাপদাহ থেকে, কিন্তু রাজধানীর নগরবাসীর জন্য এই অতিবৃষ্টি দুর্ভোগের আরেক নাম। প্রতি বর্ষা এলেই যেন একই চিত্র, জলাবদ্ধতা, জনদুর্ভোগ আর যানজট। আর তাই তো নগরবাসী প্রশ্ন তুলেছেন, কেন বছরের পর বছর ধরে রাজধানীর এই ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন করা হচ্ছে না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। অন্যদিকে রাজধানীতে ভারী বৃষ্টিপাত কমলেও রংপুর, রাজশাহী, চট্টগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হবে। এছাড়াও মৌসুমি বায়ুর প্রভাবে 16 জুলাই থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 9 জেলার বন্যার আশঙ্কা রয়েছে সামনে। টানা বৃষ্টিতে নাকাল পুরো দেশ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীতে গেল 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাস্তার বদলে খাল হয়েছে আর কি, নৌকা চালাইলে ভালো হইবে আর কি। কালকে আসছে এখানে পানি মনে হয় কোমরের উপরে ছিল, চলাফেরা মনে হয় বেহাল অবস্থা। রিক্সায় 20 টাকার ভাড়া 200 টাকা চাইতেছে। এনে করে না যায় আর উপায় নাই, কারণ পুরো রাস্তায় পানি জমায়। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে কমলেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে হবে ভারী বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে, কিন্তু এখনো বৃষ্টিপাত সারা বাংলাদেশেই থেমে থেমে অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 4টি পয়েন্টে সুরমা, কুশিয়ারা ও সুমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে। নদী অববাহিকায় সিলেট সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের শঙ্কা আছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এই আধুনিক যুগে এসেও জলাবদ্ধতায় নাকাল হতে হয় মানুষকে, অথচ ঢাকায় এই জলাবদ্ধতা থেকে নিস্তার পেতে গত 6 বছরে 708 কোটি টাকা খরচ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরেও কাজের কাজ কিছুই হয়নি। কাগজে কলমে 171টি হটস্পট চিহ্নিত করা হলেও 2 দিনের বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। বিস্তারিত দেখুন আহমেদ রবির রিপোর্টে। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট, সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে।
নগর ভবন দুটির তথ্য, গত ৬ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে ৭০৮ কোটি ৩৮ লাখ টাকা। যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবন যাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে এক কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে ১৩৮টি এবং দক্ষিণে ৩৩টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা দুর্গত 11 জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। চালু করা হয়েছে হটলাইন। সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, স্বাস্থ্য উপকরণের কোনো ঘাটতি নেই এবং নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিও। বৃষ্টি উজানে ঢলে ভাসছে পার্বত্যাঞ্চল। পাহাড় ধসে বড় প্রাণহানি থেকে শুরু করে সুপেয় পানি ও খাবার সংকটে বানভাসী মানুষ। বিপুল মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে, দেখা দিচ্ছে রোগবালাই। এ অবস্থায় স্বাস্থ্য পরামর্শের জন্য হটলাইন চালু করেছে মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য উপকরণের ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা। আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলের সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের তথ্য জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে বলেন, শিগগিরই সেখানে পরিদর্শনে যাচ্ছে মন্ত্রণালয়ের টিম। তারপরেই জানানো হবে পরবর্তী করণীয়। ইউনিটিয়া দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও, তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব, পরিদর্শন করে ডিসিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বলেছেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যে বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ দেশ গড়ার পথে সরকার। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে জানালেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগানোর আহ্বান। এ সময় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও তা পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন সরকার প্রধান। কখনো দাবদাহ, কখনো ভারী বর্ষণে বিপর্যস্ত জনপদ, কখনো নদীর উত্তাল স্রোত ভাসিয়ে নিচ্ছে জীবনের সমস্ত সঞ্চয়। প্রকৃতি যেন প্রতিদিনই দিচ্ছে গভীর এক সতর্কবার্তা। এই বাস্তবতায় এক মুঠো সবুজের প্রত্যাশায় বরিশালে প্রধানমন্ত্রী গৌরনদীতে গাছ লাগালেন নিজ হাতে, দিলেন সবুজ দেশ বিনির্মাণের বার্তা। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। তার মতে, একটি চারা আজকে বন্যা জলাবদ্ধতা দূর করতে না পারলেও হতে পারে আগামীর দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশেও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। প্রধানমন্ত্রী
পরে বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন সরকার প্রধান। কথা বলেন সুবিধাভোগীদের সঙ্গে। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। পরিদর্শন করেন বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া। এরপরই সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। জাকারি আহমেদ, স্টার নিউজ, বরিশাল। বান্দরবানে বন্যা দুর্গত শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রংছড়ির ক্রাইকন পাড়ায় চলে এই কার্যক্রম। বিজিবি জানিয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে এর মতো দুর্যোগে উদ্ধার তৎপরতা, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ সহ অন্যান্য সাধারণের জন্য কাজ করছে তারা। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়েছেন বিজিবির সেখানকার সেক্টর কমান্ডার। আমরা বিভিন্ন পাড়ায় এলাকাগুলোতে যে আমরা মেডিকেল ক্যাম্পেইন করব ইনশাল্লাহ, এবং এই একই কার্যক্রম ও বাকি 3টা ব্যাটালিয়নে 3টা অধিনায়ককে বলা আছে, তারাও ওই 3টা জায়গায় রুমা, আলীকদম এবং বলিপাড়াতে এই কার্যক্রম চালু রাখবে। আমরা বিজিবির সদস্যরা সবসময় দেশবাসীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকেই আমরা এটা করছি এবং করে যাব। পলিথিন বন্ধ না হলে ঢাকার জলাবদ্ধতা কাটানো সম্ভব নয় বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। দুপুরে নগর ভবনে তিনি বলেন, পলিথিনের কারণেই নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এটি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। 416 বছর পূর্তি হতে যাচ্ছে 1 আগস্ট। তাই ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সব কিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন, এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে। চলমান বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পকে দুষছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি বিশেষ দেশকে খুশি করতে শেখ হাসিনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় হাওরের মধ্যে দিয়ে করা সড়ক নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। বরেণ্য রাজনৈতিক সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোক পালন করছে বিএনপি। সোমবার সকালে ব্যাজ ধারণ করেছে নেতাকর্মীরা, ওড়ানো হয় কালো পতাকা। কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পই দেশবাসীর জন্য কাল হয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছে। তার অভিযোগ, একটি বিশেষ দেশকে খুশি করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে শেখ হাসিনা সরকার। পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে বলেও দাবি তার। বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে, তাদেরকে খুশি করার কারণে তিনি এটি জোর করে এটি করলেন। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় সহায়তা দিতে সরকারের সঙ্গে বিএনপি নেতাকর্মীদেরও সামিল হওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুক না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারত থেকে দেয়ার তার বক্তব্য নিয়ে তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কি বলছেন তা আমলে নিচ্ছে না সরকার। দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হওয়ার পর থেকে তাকে ফেরানো নিয়ে নানা তৎপরতা আলোচনা। তবে সম্প্রতি তার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যে পরিস্থিতি পেয়েছে ভিন্ন মাত্রা। এই প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কি বলছেন তা সরকারের আমলে নেয়ার কিছু নেই। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। একজন আসামি কি বক্তব্য দেয় সেটা বাংলাদেশ সরকারের আমলে নেওয়ার কথা না।
এবং নিবে না। পাশাপাশি তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে বলেও জানান শামা ওবায়েদ। বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াই মুখ্য হবে। সরকারের পক্ষ থেকে অলরেডি এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে, যেভাবে যে কোনো দেশের সাথে আমাদের যেই প্রক্রিয়া আছে ডিপ্লোমেসিতে, সেই প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা কিভাবে আত্মসমর্পণ করবেন সেটি সরকারের বিষয় নয়, সরকারের কাজ হচ্ছে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তো আমাদের যে প্রক্রিয়া, নাফিয়া ফারজানা, স্টার নিউজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান সহ আওয়ামী লীগের প্রায় 10 জন এমপির মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ এখন শেষ পর্যায়ে। সব প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত অপরাধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যখন ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুট এট সাইট, তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারবো। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি জাতীয় সংসদ ভবনে। সেখানে সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউট করে বিরোধী নেতা জামাতের আমির সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি সেটা একটু শুনে আসি। তাদের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে দেওয়া হয়েছিল। সারা দেশবাসী, নারী পুরুষ সবাই তখন তাদের পাশে এসে দাঁড়ালো। তুমুল আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকার 24-এর 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে। এরপরে বহু প্রত্যাশিত একটি নির্বাচন হলো এবছরের 12ই ফেব্রুয়ারি। একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। কোথাও থেকে একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে তখন বলেছে না আমি একটা নেব আর একটা নেব না। এখন যারা সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি, সাধারণ জনগণও নিয়েছে। সরকারি দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হা বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হা বলুন। তারাও ওয়াদা দিয়েছেন জনগণকে, গণভোটে হা বিজয়ী হলে আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই হায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলীয় 77 জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সেই বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ার কথা। এইটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। আমরা সরাসরি শুনছিলাম জামাতে আমিরের বক্তব্য। বিরোধী দলীয় নেতা তিনি সংসদের অধিবেশন চলাকালে ওয়াকআউট করে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। যাচ্ছি পরের খবরে। অর্থ পাচারের মামলায় গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস নামের এক ব্যক্তি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেনের আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে
মামলাটির তদন্ত কর্মকর্তা। প্রাথমিকভাবে আসামির বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও MFS বা মোবাইল লেনদেনের হিসাবে বিপুল পরিমাণ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। গত 12 জুলাই রাত 11:30টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হিসেবে আলোচনায় আসে হরিদাস চন্দ্র তরণী দাসের নাম। বিজ্ঞ আদালত এই আসামিকে 4 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। এই মামলায় এই আসামির বিরুদ্ধে মোট 9,35,00,000 টাকা মানি লন্ডারিং এর অভিযোগ আনয়ন করা হয়েছে। সে পেশায় একজন কৃষক, কিন্তু তার নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে দেশের বাহির হতে মোট 9,35,00,000 টাকা এসেছে। মানি লন্ডারিং এর সাথে জড়িত না, কারণ মানি লন্ডারিং এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা এজাহারের সাথে কন্ট্রাডিক্টরি। এবং ওনাকে যে টাকার কথা আপনারা বললেন যে কে দিয়েছে, ওনার হাজার হাজার ভক্ত, ওনার একটা বড় মন্দির আছে, সেই মন্দিরে হাজার হাজার ভক্ত আছে, সেই ভক্তরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে এই টাকাগুলো প্রেরণ করেন। দেশের আর্থিক খাতে চলমান সংস্কার কাজে সন্তুষ্ট IMF। এ দাবি করে অর্থমন্ত্রী বলেছেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনারও অগ্রগতি হয়েছে। সকালে সচিবালয়ে IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, পুঁজিবাজার সংস্কার ও ট্যাক্স GDPর অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপে আশ্বস্ত IMF। তবে নতুন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। 2023 সালে বাংলাদেশ ও IMF-এর মধ্যে $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অনুমোদিত হয়। অন্তর্বর্তী সরকারের সময় তা বেড়ে হয় $5.5 বিলিয়ন। এই কর্মসূচির 6 কিস্তির মধ্যে 5টির বিপরীতে $3.64 বিলিয়ন ছাড় পায় বাংলাদেশ। তবে শেষ কিস্তিটি আটকে গেছে। বর্তমান সরকার বলছে, আগের কর্মসূচির বেশ কিছু শর্ত জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, তাই সেই কর্মসূচি থেকে সরে এসে IMF থেকে নতুন ঋণ নিতে চায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছে IMF-এর 11 সদস্যের প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন 3 সদস্যের একটি দল। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে অর্থমন্ত্রী দাবি করেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে এ পর্যন্ত আলোচনা সন্তোষজনক অগ্রগতি হয়েছে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে, ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম, এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি। এর মাঝে IMF বিভিন্ন সংস্কার ইস্যুতে সন্তোষ প্রকাশ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স GDP-তে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। বর্তমান মূল্যায়নে সন্তুষ্ট হলে IMF প্রতিনিধি দল তাদের সুপারিশ ওয়াশিংটনের সদর দপ্তরে জমা দেবে। এরপর আগামী অক্টোবরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থাটির বার্ষিক সভার পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। নতুন ঋণের সম্ভাব্য পরিমাণ হতে পারে $4 থেকে $4.5 বিলিয়ন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উদ্যোগ নিচ্ছে সরকার। সংসদে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি মডেল মসজিদ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল 13 কোটি টাকা। তবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই সেই ব্যয় বেড়ে গিয়ে দাঁড়ায় 21 কোটিতে। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির অভিযোগ তদন্তে আন্তরিক সরকার, আর এই লক্ষ্যে শিগগিরই তদন্ত কমিটি গঠন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এবং সেখানে ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র, কম্পিউটার সরঞ্জাম। পাশাপাশি লুট করে নিয়ে যাওয়া হয়েছে কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না দেয় এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সোমবার বেলা 12টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্রসহ 15 থেকে 20 জন প্রবেশ করে ইন্টারনেট প্রতিষ্ঠান DDN-এর অফিসে।
এরপর চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকার প্রতিষ্ঠানটিতে কয়েক মিনিট ধরে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আমাদের গ্লাস ভেঙে প্রায় 15-20 জন এট এ টাইম অফিসে ঢুকে গেছে। ঢুকে ওরা দা কিরিস নিয়ে, তারপর চাইনিজ কুড়ালটোর হাতে ছিল, আমাদেরকে বলছে আপনার এখনই বেরিয়ে যান অফিস থেকে সব। এটা বলার পরে সব আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলোর উপর কোপ আছে। এই ইনসিডেন্ট আজকে হয়েছে, এটা কালকেও হতে পারে, তো এটা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত আছি। আর আমাদের অনেক ক্ষতি হয়েছে, আপনাদেরকে অলরেডি আমি অনেকজনকে বলেছি যে আমাদের আসলে এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো আমরা ঠিক আসলে এখনো শিওর না আর কি। আমরা আশা করব এই বিষয়টা যাই হয়েছে সেটার সুষ্ঠু একটা পদক্ষেপ, তদন্ত খুব দ্রুত সম্ভব এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে সেম বিষয়টা পরবর্তীতে না ঘটে। প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, 2 দিন আগে ডেভিড ইমন পরিচয় দেয় একজন হোয়াটসঅ্যাপে কল দেন। এককালীন 2 কোটি আর মাসে 10 লাখ টাকা করে চাঁদা দাবি করেন তিনি। 2 দিনের সময় বেঁধে দেওয়া হয় তাকে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। আর আপনার বায়োডাটা সবকিছু আমার জানা আছে, 2 দিন পরে দেখবেন একটা করে কি হয় না হয়। এগুলো আপনার সাথে তো কথা বলার টাইম নাই, 2 দিন টাইম দিচ্ছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার কথা বলছে পুলিশ। অনেকগুলো ল্যাপটপ, পিসি, ফিঙ্গারপ্রিন্ট এসব ভাঙা অংশ আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। সন্ত্রাসীরা ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা বেশ কয়েক লাখ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরায় এক কিশোরের বিরুদ্ধে 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে সাতক্ষীরার মেডিকেলে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ওই কিশোর, আর এই অভিযুক্তকে ধরতে চেষ্টা করে যাচ্ছে পুলিশ। চঞ্চল এই শৈশবে যে শিশুটির থাকার কথা স্কুল কিংবা সহপাঠীদের সঙ্গে আড্ডায়, ধর্ষণের শিকার হয়ে ভর্তি সাতক্ষীরা মেডিকেলে, কাতরাচ্ছে অসহ্য যন্ত্রণায়। স্বজন ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রোববার বিকেলে সাতক্ষীরা সদরের কুলতিয়ায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল 2য় শ্রেণীর ওই ছাত্রী। এ সময় একই এলাকার কিশোর আহসানুল্লাহ তাকে ছাদে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত আহসানুল্লাহ। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবার। শিশু তাকে যে রেপ করা হয়েছে এটার আমরা জঘন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি সরকারের কাছে দাবি করি যে আমি যেন সুস্থ বিচার পাই। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন সাতক্ষীরা মেডিকেলের সহকারী পরিচালক। আর অভিযুক্তকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু সেনসিটিভ একটা রোগী আসছে, সেজন্য হয়তো ওখানে তালার বা অতিরিক্ত লোক প্রবেশ না করার জন্য দেওয়া হয়েছে। আসামি ধরার জন্য আমরা আমাদের ওসি সহ আমাদের এখন বাইরে আছে, কাজ করতেছি, মামলা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী পরিবারটিকে মামলা তুলে নিতে আসামির পরিবার চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।